আসলে যেটা হবে, কর্মচারীদের বেতন হ্রাস করবে। এটা একটি সাংবিধানিক অধিকার। প্রকৃত বঞ্চিত যারা সত্যি সত্যি ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে আইডেন্টিফাই হওয়ার যোগ্য, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, আউট অফ দ্য প্যানেল ক্যান্ডিডেট, তাদেরকে আবার ঘুরপথে মাসে 20,000-25,000 টাকা করে অ্যাজ এন ইন্টারিম রিলিফ আপনি দেবেন, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মতে রাজ্যকে আগামী 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলা হয়েছে, যা নিয়ে বেশ চাপে রয়েছে নবান্ন। এদিকে আবার ওবিসি মামলা নিয়ে রাজ্যের করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। তার পাশাপাশি 20 জুন অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কর্মীদেরকে যে মাসিক ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজ এই বিষয়গুলো নিয়েই কথা বলবো এমন একজন ব্যক্তির সঙ্গে যে রাজ্য সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। আজ আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে। শামীম বাবু, সবার আগে আপনাকে দ্য ওয়ালে স্বাগত। নমস্কার আপনার প্রতিটি দর্শক। তো শামীম বাবু, ডিএর মামলাটা দিয়ে শুরু করবো আজকের এই আলোচনা। দেখুন, 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছেন, এখনো কিছুটা সময় আছে, আর 1 সপ্তাহ বলতে পারেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা মূলত মামলা করেন, তারাই মূল মামলাকারী। তাদের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা মামলা করেন। তো মামলাকারীরা সব জিতেছে। সেই আমার মনে পড়ে যাচ্ছে 2018 সালের কথা। 2018 সাল, 19 সাল, 20 সাল, 21, 22, 23, 24 পেরিয়ে আজকে 25 সাল, 6 বার হেরেছে রাজ্য সরকার। দেখুন, লোপারুল 2009 এটা যদি কেউ পড়েন, তার কাছে পরিষ্কার হয়ে যাবে ডিএ কিভাবে দিতে হবে। ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাযুজ্য রেখে, এটা লোপার রুলসে লেখা আছে। এখন আপনি এটাকে প্রলম্বিত করতে চাইছেন। ডিএ সরকারি কর্মচারীদের এই ডিএ পাওয়ার যে অধিকারটি, সেটিকে বিলম্বিত করতে চাইছেন। তার ফলে কি হচ্ছে, এই যে বলছেন আদালতের সামনে গিয়ে যে 40,000 কোটি টাকা আমার উপরে চেপে বসবে, এই 40,000 কোটি টাকা তো চেপে বসতোই না যদি প্রতি মাসে আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে। তাদের আদালতে আসতে হলো, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলা করলো, তাদের হয়ে আমি মামলা করলাম। মামলা করে আমরা বারবার প্রতিষ্ঠা করলাম আদালতের দ্বারে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, এবং যেহেতু কেন্দ্রের সরকার এআইসিপিআই মেনে তারা তাদের কর্মচারীদের দিয়ে দেন, তাই এই রাজ্যের কর্মচারীদেরও ওই হারেই পাওয়া উচিত। তাহলে এই যে লিঙ্কেজটাকে এআইসিপিআই, এটা খুব সহজেই হিসাব করা যায় ডিএ সেটা কিভাবে এআইসিপিআই এর সঙ্গে সাযুজ্যতা রেখে দিতে হবে। কারণ 1982 কে বেশি আর এত সত্ত্বেও রাজ্য সরকার দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তার কারণ বিভিন্ন সময় বলা হচ্ছে যে তাদের কাছে নাকি উপযুক্ত পরিমাণ অর্থ নেই। এই অর্থ নেই, এইটা বলাটা হচ্ছে একেবারে অর্বাচীনের মতো বলা। কেন বলা? তার কারণ যে বাজেট তৈরি হয়, সেই বাজেটটি মূলত তাদের তৈরি করতে হয় স্থায়ী খরচ এবং অস্থায়ী খরচকে বানায় রেখে। প্রথমে স্থায়ী খরচ কোনগুলো? যেমন বেতন, কর্মচারীদের বেতন। তাহলে কত সংখ্যক কর্মচারী আছে সেটা তারা জানেন। তাহলে কর্মচারীদের বেতন কি হবে সেটাও তারা জানেন। কর্মচারীদের বেতনে তো বিভিন্ন কম্পোনেন্ট থাকে, যেমন ধরুন বেসিক স্যালারি, এইচআরএ, কেউ এনপিএ পান, যেমন চিকিৎসকরা এনপিএ পান। সেরকম একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ডিএ। মানে ডিএ কারণ হচ্ছে প্রতি মাসে তো আর আপনি নতুন করে পে কমিশন বসাবেন তা তো হয় না। সেই জন্য একবার পে কমিশন বসার পরে সেই পে কমিশন রেকমেন্ড করে যে বাজারে তো মূল্য বৃদ্ধি ঘটছে, তাহলে মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে যাতে বেতন বৃদ্ধি ঘটে, সেই জন্যই ডিএ অবদান বাড়ান। তাহলে আসলে যেটা হবে, কর্মচারীদের বেতন হ্রাস করবে। কারণ বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে বেতন বৃদ্ধি না হলে তাহলে অ্যাকচুয়ালি বেতন হ্রাস করবে। সেটাকে আটকানোর জন্যই বেসিক্যালি এই ডিএ এই কনসেপ্টটির অবতারণা, এবং এই কম্পোনেন্টটি সেই জন্যই থাকে। এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে বলে রূপারুলে উল্লেখ আছে। আমরা আদালতে প্রতিষ্ঠা করতে পেরেছি যে এটা একটি সাংবিধানিক অধিকার। তার কারণ এই রূপারুল 2009 আর্টিকেল 309 অনুসারে সেটি তৈরি, এবং এটি হচ্ছে কর্মচারীদের ন্যায়সঙ্গত আইনসঙ্গত একটি অধিকার। সেটি রাজ্য সরকার তাদের দিতে বাধ্য। যদি না দেন তাহলে সেটা তাদের অধিকার হরণ হয়। আদালতের কাছে আমরা এসেছিলাম সেই অধিকার যাতে প্রতিষ্ঠা পেয়েছে। এরপরে না দেওয়ার কোনো প্রকার কারণ নেই। যদি না দেন, 27 তারিখ পেরিয়ে গেলে তার পরের দিন যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে, এবং এটি একটি কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে যদি রাজ্য সরকার সেটি না দেন। অর্থাৎ আপনি বলছেন একটা কোর্ট অফ কন্টেম্পট হবে। অবভিয়াসলি, তার কারণ যদি আদালতের নির্দেশ না মানেন সেটাই হয়, ভারতবর্ষের আইনটাই
ফলে সেক্ষেত্রে এটা একটি আদালত অবমাননাকারী পদক্ষেপ হবে যদি আদালতের এই নির্দেশকে না মানেন। আর শুধু তাই নয়, আদালতের এই নির্দেশ না মানলে আদালতের কাছে আরো বেশি বিড়ম্বনায় পড়বে রাজ্য সরকার। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তো আপনি কথার মাঝখানে যখন বললেন যে রাজ্য সরকার যেমনটা বলেছিল যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, তো সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যে দুবার রাজ্য সরকার কিন্তু ঋণ নিয়ে ফেলেছে মোট 4,000 কোটি টাকা। তো সেটা পুরোটাই কি এই দিয়ে দেওয়ার জন্য? আপনি কি মনে করেন? এবং সেটা রাজ্য সরকার বলতে পারবে, কারণ রাজ্য সরকার সেটি পরিচালনা করেন, বলতে পারবেন কেন ঋণ নিয়েছে, কিসের জন্য ঋণ নিয়েছে। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কিন্তু কোনো প্রকার বিজ্ঞপ্তি হয়নি। অর্থাৎ রাজ্য সরকার তার অবস্থান পরিষ্কার করেন, যেটা 4 সপ্তাহের মধ্যে করার কথা ছিল। একদমই। দেখুন, আমি বলি যে 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়ার দিয়ে এটা দিতে পারে। আপনিও আশায় থাকতে পারেন, আমিও আশায় থাকতে পারি, রাজ্য সরকারি কর্মচারীরা আশায় আছে। আমরা আশা করব যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেটা মিটিয়ে দেবেন। যদি না মেটান সেটা কিন্তু আদালত অবমাননাকারী পদক্ষেপ হবে। একদমই। তবে শামীম বাবু, আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে বকেয়া ডিএর 25% হারে সেটা মিটিয়ে দিতে হবে। তো রাজ্য সরকার যদি এই 25% না দিয়ে তার থেকে কম দেয়, তাহলে সেটা কি কোর্ট অফ কন্টেম্প হবে? অবভিয়াসলি আদালতের নির্দেশ মানে আদালতের নির্দেশ কিন্তু আপনাকে পালন করতে হয়। আপনি বলতে পারেন না যে আমার আদালত 25% দিয়েছে মানে আমার ইচ্ছা হলো আমি তার থেকে কম দিয়ে দিলাম, সেটা আপনি কখনোই পারেন না। যারা মামলাকারী রয়েছে তারা যদি দেখেন যেমন হচ্ছে না সেই মোতাবেক তারা দিয়ে পেলেন না, তারা অবভিয়াসলি কন্টেম্প করবেন, সেটাই স্বাভাবিক নিয়ম। একদমই। তবে শামীম বাবু, আপনি কথার মাঝখানে বলেছিলেন যে রাজ্য সরকার এই মামলাগুলোতে বারবার কিন্তু হেরে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের উপরে মানে এক কথায় বলতে গেলে নবান্নের উপরে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে। দেখুন, আপনি যদি ভুল ডিসিশন নেন, আপনি অদক্ষতা দেখান, আপনি অকর্মণ্যতা দেখান, তার সঙ্গে দুর্নীতি পরায়ণ হন, তাহলে যা যা হওয়া উচিত, যেমন ধরুন ওবিসি তালিকার ক্ষেত্রে আপনি আইন মোতাবেক তালিকা তৈরি করলে কিন্তু তালিকায় হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইন্দিরা সাহানির জাজমেন্টে কিভাবে ক্লাস অফ সিটিজেনকে ওবিসি হিসেবে ঠিক করতে হবে। জাজমেন্টের পরে সেই মোতাবেক আইন তৈরি হয়েছে এবং সেই আইন মোতাবেক কিন্তু 66টা শ্রেণী কিন্তু ওবিসি হিসেবে তালিকাভুক্ত। আদালত বলেছে ওগুলো ভ্যালিড। তারা আদালত কেন ওইগুলো ভ্যালিড বললো? তার কারণ সেগুলো আইন মোতাবেক হয়েছে। আইন ব্যতিরেকে যখন হবে তখন সেগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, আদালত সেগুলোকে বাতিল করে দেবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে এবং আদালত এর আগে বাতিল করেছে, আবার নতুন করে করার চেষ্টা হচ্ছে, স্থগিতাদেশ দিয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যে কেউ অদক্ষতা অকর্মণ্যতা দেখাবেন এবং প্রশাসন দুর্নীতি পরায়ণ হবে। যদি সেটা হন তাহলে এই যে যা যা দেখছেন এসএসসি, ডিএ, ওবিসি, অন্যান্য ক্ষেত্রে যেমন 100 দিনের কাজ, সবগুলো একইভাবে এইভাবে এফেক্টেড হবে, সাধারণ মানুষ বঞ্চিত হবে। এই ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্যের যে বিজ্ঞপ্তি ছিল সেটাতেও তো কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ওবিসি নিয়ে আমার খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে 1993 সালের এই রাজ্যে ওবিসি সংক্রান্ত যে আইন এবং ইন্দিরা সাহানির যে জাজমেন্ট, সেই মোতাবেক আইডেন্টিফাই করে তাকে ওবিসি হিসেবে ট্রিট করানো হয়, তাহলে কিন্তু কোনো প্রকার প্রতিবন্ধকতা হওয়ার কথা নয়। তাহলে এই বারবার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কেন? তার কারণ এরা কিন্তু যোগ্য ওবিসি হওয়ার, কিন্তু তারপরেও তারা ওবিসি হতে পারছেন না শুধুমাত্র প্রসিডিউরাল কারণে। তার কারণ রাজ্যের যে কমিশন, ব্যাকওয়ার্ড কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্য, তারা আইনসঙ্গতার সঙ্গে এই নোটিফিকেশন জাজমেন্ট মেনে এই পুরো সিটিজেনের অর্থাৎ সমগ্র নাগরিকদের মধ্যে জনশুনানি করে, প্রপার অ্যাডভার্টাইজ করে, সকলের সুযোগ দিয়ে, সকলের মধ্য থেকে এই তথ্য তুলে নিয়ে এসে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করানো। এই পদ্ধতিটা যদি সঠিকভাবে হয় তাহলে কোনো আদালত কখনোই ইন্টারভিউ করতে পারে না। তাহলে বারবার ইন্টারভিউ করছেন কেন? এর আগে তাই ঘটলো, আবার তাই ঘটলো, এর আগেবার বাতিল হলো, এখন আবার অন্তর্বর্তীকালীন আদেশ হলো। তাহলে প্রসেসটা বারবার ভুল করে তারা আসলে যেটা প্রমাণ করছেন তাদের অদক্ষতা, অকর্মণ্যতাকে। এই অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্য যারা প্রকৃত বঞ্চিত, যারা সত্যি সত্যি ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে আইডেন্টি হচ্ছে, তারা শুধুমাত্র প্রসিডিউরাল কজে তাদের রাইট গুলো বঞ্চিত। শুধু তাই না, দেখুন তাদের বাড়ির ছেলে মেয়েরা ধরুন একজন ওবিসি হিসেবে ট্রিটেড হওয়া উচিত, তাদের বাড়ির ছেলেটা কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি হিসেবে। ধরুন তিনি যদি ওবিসি সার্টিফিকেটটা তার ভ্যালিড ওবিসি সার্টিফিকেট থাকতো, তিনি হয়তো চিকিৎসক হতে পারতেন, কিন্তু হতে পারছেন না। শুধু তাই নয়, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় সেই সুবিধা পাচ্ছেন না, অথচ কিন্তু তিনি ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু ওবিসি হচ্ছেন না কেন? তার কারণ প্রসিডিউরাল ল্যাচেস থাকছে অন দ্য পার্ট অফ আর্টিকেল 2 অথরিটি। ফলে তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে এবং আদালতের কাছে এসে তারা বারবার মানে এই
যেহেতু এসে রাজ্য সরকার বা অন্যান্য আর্টিকেলটি মুখ থুবড়ে পড়ছে, এটা অত্যন্ত ভয়ানক। তার কারণ একটি আইন আছে, তার সুবিধা এক শ্রেণীর মানুষ পেতে পারেন, অথচ শুধুমাত্র কিছুটা অদক্ষতা